शपथ लेता हूं कि भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। অংশ নেন শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা, ছিলেন 9,000 দেশি বিদেশি অতিথি সহ তারকারা। ম্যানেজারের স্ত্রী ও মেয়েদের হাজিরা নিয়ে দিনভর ধোঁয়াশা, 24 জুন আবারও তলব। সময় বাড়ানো নিয়ে প্রশ্ন বিএনপি পন্থীদের। অযাচিত মন্তব্য বলছেন দুদক আইনজীবী। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি এরিনা আয়াত। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। বর্ণাঢ্য রাজকীয় আয়োজনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রাইসিনা হিলে সমবেত হয়েছিলেন 9,000-এর বেশি দেশি বিদেশি অতিথি। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। नरेंद्र दामोदर दास मोदी টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। संसूचित या प्रकट नहीं करूंगा। পরে শপথ নথিতে স্বাক্ষর করেন মোদী। প্রধানমন্ত্রীর পরে নতুন জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ নেন। মোদীর মন্ত্রিসভায় এবার 30 জন পূর্ণমন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন 36 জন, আর দপ্তরবিহীন প্রতিমন্ত্রী রয়েছেন আরও 5 জন। রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইসু কা আগমন। Our ties with Maldives are deep-rooted. এর আগে মূল আয়োজনে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান আমন্ত্রিত অতিথিরা। The national dress of Bhutan is called the Go, which মল্লিকার্জুন খারগে ছিলেন প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খারগে। শ্রীলঙ্কা के राष्ट्रपति श्री रानिल विक्रमसिंघे का आगमन। the relationship between India and Sri Lanka is more than 2,500 years old. অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রতিবেশী দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রাইসিনহা হিলে সমবেত হয়েছিলেন 9,000-এর বেশি অতিথি। মুকেশ আম্বানি, उनके साथ फिल्मी जगत के नामचीन सितारे शाहरुख खान যোগ দেন ভারতের বিভিন্ন অঙ্গনের তারকারা, ছিলেন দেশটির বড় বড় ব্যবসায়ীরাও। The forecourt with its timeless architecture and regal charm. এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একা পেয়েছে 240টি আসন, আর জোট হিসেবে এনডিএ পেয়েছে 293টি। টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন দেখার বিষয়, এই জোট ধর্ম পালন করে তার সরকার আগামী 5 বছর কতটা সুদৃঢ়ভাবে এগোতে পারে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। নরেন্দ্র মোদীর রাজকীয় শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন মেয়ে সাইমা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলের শপথ অনুষ্ঠানে দেখেন শেখ হাসিনা সহ আরও 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। পরে দ্রৌপদী মুর্মু ও নরেন্দ্র মোদীর সঙ্গে ফটো সেশন অংশ নেন তারা। 18তম লোকসভা নির্বাচনের পর টানটান উত্তেজনা আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার গঠন করল বিজেপির নেতৃত্বে থাকা জোট এনডিএ, যার সরকার প্রধান হলেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানের ঠিক 15 মিনিট আগে স্থানীয় সময় 7টায় আমন্ত্রিত অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Prime Minister Sheikh Hasina. বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা আর কড়া নিরাপত্তায় মেয়ে সাইমা ওয়াজেদকে সঙ্গে নিয়ে শপথ মঞ্চের উল্টো দিকে অতিথি সারিতে আসন গ্রহণ করেন তিনি। প্রতিবেশী ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় আয়োজনে সরকার প্রধান শেখ হাসিনার পাশাপাশি যোগ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ
এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামল রাইসিনা হিলে, তখনই কড়া নিরাপত্তায় মূল মঞ্চে আসেন নরেন্দ্র মোদি। এরপরই শপথ মঞ্চে হাজির হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। मैं नरेंद्र दामोदर दास मोदी রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয় নরেন্দ্র মোদিকে। গোধূলি পেরিয়ে আলো ঝলমল রাষ্ট্রপতি ভবনের এই আনুষ্ঠানিকতার পুরো অংশই দর্শক সারিতে বসে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভারত মহাসাগর অঞ্চলের 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠান উপলক্ষে ভারতে আমন্ত্রিত 7 অতিথি সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও ফটো সেশনে অংশ নেন। দেবাশিস রায়, সময় সংবাদ। ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটান থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানিতে একটি ত্রিপক্ষীয় চুক্তি প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা অনেক দূরে এগিয়েছে। রবিবার নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সরকার প্রধান শেখ হাসিনা সৌজন্য সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন দিল্লিতে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ফাঁকে 2 নেতা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভুটানের জলবিদ্যুৎ বাংলাদেশে আমদানি ইস্যুতে কথা বলেন তারা। শেরিং তোবগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভুটান। 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন বিনিয়োগ করতে ভুটানকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তার জলের হিস্সা কবে পাবে বাংলাদেশ? এই আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। লোকসভা নির্বাচনের পর টানা 3য়বার ক্ষমতায় নরেন্দ্র মোদীর সরকার। এবার কি অগ্রগতি হবে তিস্তার পানি বন্টনে? বিশ্লেষকরা এখনো আশার আলো দেখছেন না। কেন্দ্র আর রাজ্যের মধ্যে মতপার্থক্য দেখিয়ে ভারত আশার বেলুন ফুলিয়ে রেখেছে বলেই মত তাদের। যদিও তিস্তা বিষয়ে চীন আগ্রহ দেখানোয় ভারত কিছুটা নমনীয় হবে বলে মনে করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ভারতের অভিন্ন নদী তিস্তা উত্তরাঞ্চলের 4 জেলার মানুষের একসময়ের অর্থনীতির চালিকা এখন বিভীষিকায় রূপ নিয়েছে সীমানার ওপারে একের পর এক বাঁধ নির্মাণের কারণে। বর্ষায় বাঁধের পানি ছেড়ে দিলে বন্যা, আর গ্রীষ্মে পানি আটকে দিলে খরা। দুর্যোগের মোকাবেলা করতে করতে উত্তরের 4 জেলার অন্তত 50 লাখ মানুষ নিঃস্ব হয়ে গেছে। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে চোর কাটা হয়ে বিধে আছে তিস্তা। ভারত বলছে কেন্দ্র সরকার তিস্তার পানি দিতে রাজি, বেঁকে আছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ওঠে তিস্তা ইস্যু। আশ্বাস দেয়া হয় লোকসভা নির্বাচনের পর বিস্তারিত পরিসরে হবে তিস্তা বিষয়ক আলোচনা। After the election, I discussed this issue with the External Affairs Minister, and we shall carry out the issue. যদিও বিশ্লেষকরা বলছেন কেন্দ্র আর রাজ্যের মধ্যে মতপার্থক্য দেখিয়ে মূলা ঝুলিয়ে রেখেছে ভারত। এটা দিল্লি আর কলকাতার মধ্যে এই রাজনীতির মধ্যে বারবার দেখিয়ে আমাদের বছরের পর বছর বলছে হ্যাঁ হবে হবে, এটা মমতার দোষ, ওই চাপিয়ে দিচ্ছে। স্টেট সরকার পশ্চিমবঙ্গে সে কোনোভাবেই মেনে নেবে না। কেন্দ্রে আবারও বিজেপি সরকার, যার ঘোর বিরোধী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে কেন্দ্র আর রাজ্যের যে দূরত্ব তা আরও বেড়েছে, কমার সুযোগ নেই। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বলছেন, জনপ্রিয়তা হারানোর ভয়ে নদীর পানি ছাড়তে রাজি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চীন তিস্তা নিয়ে আগ্রহ দেখানোয় ভারত কিছুটা নমনীয় হতে পারে। তিস্তাটার পানির জন্য এখন চায়নাও একটা প্রস্তাব দিয়েছে, তাতে আমাদের লাভ। তাতে ইন্ডিয়া আর একটু কি হবে, সংবেদনশীল হবে। ওরা ভাবতেছে যে চায়নাকে ঢুকাতে যদি ঢুকে তাহলে ঝামেলা, তো তখন আমাদের অবস্থানটা একটু শক্তিশালী হয়েছে। তবে আমরা আলোচনার মাধ্যমে এটার সমাধান।
এই বিশ্লেষণকে কিছুটা সমর্থন করে ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক দেয়া প্রস্তাব। তিস্তায় বর্ষা মৌসুমের পানি ধরে রাখতে চীন যে মহাপ্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে, মে মাসে ঢাকা সফরে এসে সম্পূরক প্রস্তাব দেয় ভারত। তবে সেখানে পানি ভাগাভাগির বিষয় নেই, আছে চীনের সঙ্গে প্রতিযোগিতা। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। যে দল হুমকি দিয়ে নিজেরাই পল্টন থেকে পালিয়ে যায় তাদের আন্দোলনের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দাবি, বিরোধী দলের ওপর দমন পীড়ন চালাচ্ছে সরকার। 23 জুন ৭৫ বছর পূরণ করতে যাচ্ছে দেশের প্রবীণ রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের সংকট সংগ্রামে ঐতিহাসিক প্রেক্ষাপটে হাল ধরা দলটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবার প্লাটিনাম জুবলিতে দলটি ওয়ার্ড পর্যায় থেকে নানা কর্মসূচি পালন করবে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের দিনটির কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যৌথ সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক। জানান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে। বিএনপির আন্দোলন প্রসঙ্গ উড়িয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের কোনো আন্দোলন সফল হবে না। বাজেট নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যেরও জবাব দেন ওবায়দুল কাদের। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার জনবিরোধী বাজেট দিয়েছে। আওয়ামী লীগ বিরোধী দলকে দমনের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। প্রতিটি ব্যক্তির উপরে এখন 1,55,000 টাকা আপনার ঋণ, প্রতিটি ব্যক্তির উপরে এই দেশে হিসাব করে যেভাবে ঋণ না হয়, আবার বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোখার কোনো ব্যবস্থা নেই, তারা সেটাকে আরো বাড়ানোর জন্য যা যা করার করেছে। এদিকে বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকিব। ভারত পাকিস্তান ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। মহাযুদ্ধ, ভারত পাকিস্তানের ম্যাচ মানেই টান টান উত্তেজনা। যদিও প্রথমে ভারত ব্যাট করতে নেমে 20 ওভারে মাত্র 119 রান করেছে। 120 রানের টার্গেট নিয়ে যখন পাকিস্তান মাঠে নামে এবং তারা খুব সহজেই কিন্তু এগুচ্ছিল, কিন্তু এই যে আমি যেটি বললাম যে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনা, টান টান উত্তেজনা, এই মুহূর্তে কিন্তু ম্যাচে আবার ভারত ফিরে এসেছে। 15 ওভার পার হওয়ার পরেই কিন্তু এখন ম্যাচে আবার ভারত ঘুরে দাঁড়িয়েছে। কিছুটা চাপের মধ্যে, কিছুটা বলবো না, অনেকটা চাপের মধ্যেই এখন রয়েছে পাকিস্তান। কিন্তু নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে যে 34,000 মানুষ জড়ো হয়েছেন আজকে এই ম্যাচটি দেখার জন্য, তিল ধারণের ঠাঁই সেখানে নেই। বাইরে কিন্তু বিভিন্ন পার্কে ওয়াচ পার্টি হচ্ছে, সেখানে এই ম্যাচটি দেখছে। আর নিউ ইয়র্ক এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে দুটি কারণে। এক হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ আজকে এবং কালকে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকার, এবং সেই ম্যাচটি দেখার জন্য কিন্তু নিউ ইয়র্কের বাইরের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশিরা, প্রবাসীরা এই নিউ ইয়র্ক শহরে এসে জড়ো হয়েছেন। উৎসব মুখর পরিবেশে টি-20 বিশ্বকাপ ক্রিকেট চলছে এবং আজকের এই ভারত পাকিস্তান ম্যাচ চলছে। টান টান উত্তেজনার মধ্যে এখন এই যে ম্যাচটি চলছে, সেই ম্যাচটি কিন্তু আমি বলবো যে শেষ পর্যন্ত ক্রিকেটেরই জয় হচ্ছে, শেষ পর্যন্ত ভালো খেলারই জয় হচ্ছে। আমি একজন বাংলাদেশি সঙ্গে একটু কথা বলবো। অনেক পাকিস্তানি এবং ভারতীয়দের সঙ্গে বাংলাদেশিরাও এই খেলা দেখতে এসেছেন, কেমন লাগছে খেলা?
দারুণ এক কথায় বলবো, আমরা প্রবাসী বাংলাদেশিরা ইন্ডিয়া পাকিস্তানের সমর্থকদের সাথে চমৎকারভাবে উপভোগ করছি এই সিডার ক্রিক পার্কে ওয়াচ পার্টিতে। কালকে আমাদের বাংলাদেশের খেলা, আমরা আশা করি বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি ভালো খেলা উপহার দিবে সাউথ আফ্রিকার সাথে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। শুভকামনা আমাদের সবার শুভকামনা। এই ছিল ভারত পাকিস্তানের ম্যাচের যে টান উত্তেজনা, সেই উত্তেজনার সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক। আমরা সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্ক থেকে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পথে বড় ঝুঁকি মধ্যম আয়ের ফাঁদ, এমন শঙ্কার কথা বললেন অর্থ প্রতিমন্ত্রী। তবে অর্থমন্ত্রীর বিশ্বাস, দূরদর্শী উদ্যোক্তা আর তরুণ জনগোষ্ঠীর কাঁধে ভর দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে বাংলাদেশ। রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই উত্তরণের কৌশল শীর্ষক সেমিনারে অংশ নিয়ে কথা বলেন তারা। এ সময় আগামীর আন্তর্জাতিক বাজার চ্যালেঞ্জকে সামনে এনে দ্বিপাক্ষিক বাণিজ্যে বৈচিত্র্য আনতে তাগিদ দেন বাণিজ্য সচিব। 2026 সালের নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ। লক্ষ্য অর্জনে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের এসডিজি আর নিজেদের ডেল্টা প্ল্যানকে সামনে রেখে কাজ করছে সরকার। সেই উত্তরণকে টেকসই করার কৌশল নিয়ে রোববার সকালে আয়োজিত সেমিনারে বাণিজ্য সচিব দিয়ে গেলেন 6 দফা পরামর্শ। জানালেন অর্জন করতে হবে মুক্ত বাণিজ্য চুক্তি করার মতো সক্ষমতা। উত্তরণ হলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে বিশ্ববাজারের অংশীদারদের আত্মবিশ্বাস বাড়বে। এমন ইতিবাচক দিক তুলে ধরলেও এলডিসির সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়া আর মধ্যম আয়ের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দেন অর্থ প্রতিমন্ত্রী। Very important part of this draft is the point where we are talking about promoting structural transformation to prevent falling into the middle income trap. I think this part is going to be the most challenging. সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পরিশ্রমী মানুষ, উদ্যোক্তা আর তরুণদের উপর ভরসা রাখতে চান অর্থমন্ত্রী। Graduation from LDC status will bring few challenges in front of us. However, we believe that our strengths lie in our hard-working people, vibrant entrepreneurs, the young generation, and people-friendly government under the leadership of Honorable Prime Minister. উত্তরণের পথে অর্থনীতির পাশাপাশি পরিবেশ ও সামাজিক সূচকগুলোর উন্নয়নেও সমান নজর রাখার তাগিদ আসে সেমিনার থেকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। কাদের স্বার্থে বাজেটে দেয়া হলো কালো টাকা সাদা করার সুযোগ? অবশেষে মিলেছে সেই প্রশ্নের উত্তর। রবিবার সংবাদ সম্মেলনে আবাসন ব্যবসায়ীরা জানালেন তাদের আবদারেই এই সুযোগ। নৈতিকভাবে ঠিক না হলেও অর্থ পাচার ঠেকাতে সরকারের সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলছে রিহ্যাব। এই সুযোগ অন্তত 5 বছরের জন্য বহাল রাখার দাবিও সংগঠনটির। বৈধ বিজনেসম্যানরা তাদের কিছু অ্যাসেটকে দেখাতে পারছেন না, সেজন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। আলোচনার সূত্রপাত এনবিআর চেয়ারম্যানের এই বক্তব্য থেকেই। যদিও শনিবার এনবিআর চেয়ারম্যানের বক্তব্য একযোগে প্রত্যাখ্যান করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও পোশাক খাতের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ। প্রশ্ন উঠেছে, তাহলে কাদের স্বার্থে দেয়া হলো কালো টাকা সাদা করার সুযোগ? রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আবাসন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে মিলল তার উত্তর। রিহ্যাব জানায়, কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ায় 2020-21 অর্থ বছরেই 20,600 কোটি টাকা অর্থনীতির মূলধারায় এসেছে। অর্থ পাচার ঠেকাতে তাদের আবদারেই বাজেটে রাখা হয়েছে এই সুযোগ। যতই বলেন যে আমি এটাকে পছন্দ করি না, কিন্তু বাস্তব এই বিষয়টা আমাদের সমাজে আছে। এই টাকাটা তো ফেলে রাখা যায় না, যে এক নাগারে 5 বছর দিয়ে দেওয়া উচিত। পরবর্তী বছরগুলোতে স্বাভাবিকভাবে যে নাগরিক যেভাবে ট্যাক্স দেয় এইভাবে দিয়ে এটাকে আমার মনে হয় বৈধতা দেওয়া উচিত। এ সময় মধ্যবিত্ত নাগরিকদের সুবিধায় পুরাতন ফ্ল্যাট কেনা বেচায় নিবন্ধন ব্যয় 4% করার প্রস্তাব দেয় রিহ্যাব। 5 বছরের পুরনো ফ্ল্যাট 4% হারে রেজিস্ট্রেশন ব্যয় সংক্রান্ত নিয়ম চালু করা হয়, তাহলে একদিকে যেমন স্বল্পবিত্তরা ফ্ল্যাট কিনতে পারবেন, তেমনি অনেক নাগরিকদের কর্মসংস্থান হবে। শুধু তাই নয়, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতাদের সিঙ্গেল ডিজিটে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি জানায় সংগঠনটি। ইউক্রেন যুদ্ধ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েও
ছলচাতুরি করছে এনবিআর, এমন দাবি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুসের। সংশোধিত বাজেটে স্বর্ণ বিক্রিতে ভ্যাট ৩% হ্রাস করলে আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনটির। প্রাক বাজেট সংবাদ সম্মেলনে স্বর্ণ বিক্রিতে ভ্যাট ৫% থেকে ৩% নামিয়ে আনা, ব্যাগেজ রুলসের আওতায় ট্যাক্স ফ্রি স্বর্ণালংকার ৫০ গ্রাম করা সহ ১৫টি দাবি জানিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তবে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কোনো দাবি বাস্তবায়ন হয়নি উল্লেখ করে সংগঠনটির দাবি, ঘোষিত বাজেট জুয়েলার্স শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। রোববার প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে অসম কর কাঠামো ও অতিরিক্ত শুল্ক ব্যয় খাতটিকে পিছিয়ে দিচ্ছে। এনবিআর এর পক্ষ থেকে প্রাক বাজেট বৈঠকগুলোতে ব্যবসায়ীদের সমস্যা ও দাবি পূরণে দফায় দফায় আশ্বাস দেওয়া হলেও প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নাই। ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অপরিকল্পিত উৎসে কর হারের বোঝা। কর আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, এনবিআর চেয়ারম্যান বিভিন্ন দাবি পূরণে আশ্বাস দিয়ে বাস্তবে ছল চাতুরির আশ্রয় নিয়েছে। বৈঠকে এনবিআর চেয়ারম্যান বাজেটের দাবি পূরণের অঙ্গীকার করলেও বাস্তবে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে ছল চাতুরির আশ্রয় নিয়েছেন। ১০ টাকার ভ্যাট আদায়ের আড়ালে ৯০ টাকা ঘুষ নেওয়ার সংস্কৃতি থেকে এনবিআরকে বের হয়ে আসতে হবে। সংশোধিত বাজেটে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি বাজুস নেতাদের। যেদিন আমরা এই প্রত্যাশা পূরণ না হবে, তারপর থেকে আমাদের কঠিন আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা থাকবে না। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বেনজির আহমেদের স্ত্রী ও মেয়েদের হাজিরা নিয়ে সাংবাদিকদের দিনভর ধোঁয়াশায় রাখে দুদক। এই ইস্যুতে মুখ খোলেননি সংস্থাটির কেউ, এমনকি তলবের সময় বাড়ানো হয়েছে কিনা সেই বিষয়েও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। পরে জানা যায় ২৪ জন তলব করা হয়েছে তাদের। সময় বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। দুদক আইনজীবী বলছেন, বেনজির ইস্যুতে রাজনীতি করছেন দলটির আইনজীবীরা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুদকে ডাকা হয়েছিল ৬ জুন। তার আগের দিন বিকেলে জানা যায় ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন সাবেক আইজিপি। ৬ জুন দিনভর অপেক্ষার পর ওই দিন বিকেলে দুদক সচিব জানান ২৩ জুন পর্যন্ত বেনজিরের হাজিরার সময় বাড়ানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বক্তব্য গ্রহণ করতে পারেনি দুদক। তবে কিসের ভিত্তিতে সময় বাড়ানো হলো তা খোলাসা করেননি সচিব। বেনজির আদৌ আবেদন করেছেন কিনা সে বিষয়েও নিশ্চুপ সংস্থাটি। অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন, এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। বেনজিরের স্ত্রী ও মেয়ের হাজিরা নিয়েও একই লুকোচুরি। রোববার দুপুরে দুদক আইনজীবী জানান, তলবে হাজির হতে সময় চেয়েছেন তারা। স্ত্রী ও ২ মেয়ে পৃথক ৩টি আবেদন করেছেন বলেও নিশ্চিত করেন তিনি। একটা চিঠি হলো বেনজির আহমেদের পক্ষে, যেটা অলরেডি সময় দিয়েছে। বাকি ৩টা চিঠি তোলার পরিবারের ৩ জনের, মানে ৩ মেয়ে এবং তার ওয়াইফের পক্ষে। অথচ দিনভর অপেক্ষা করার পর এ নিয়ে মুখ খোলেননি দুদকের দায়িত্বশীল কেউই। দুদক কমিশনার জহুরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দুদকের দায়িত্বশীল কেউ আনুষ্ঠানিকভাবে না জানালেও সূত্র বলছে, বেনজিরের স্ত্রী ও মেয়ের তলবের নতুন তারিখ দেয়া হয়েছে ২৪ জুন। সাবেক আইজিপি ও তার পরিবারের হাজিরা এবং সময় বাড়ানো নিয়ে দুদকের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আদৌ চিঠি কি পাঠানো হয়েছে? অনেকেই মনে করছে যে এটা গায়েবী, অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি। এটা একটা অযাচিত, অনেকটা হস্তক্ষেপের শামিল। উনি পলিটিক্যালি ব্যাপারটা দেখছেন। আইনমন্ত্রী বলছেন, সরকারি কর্মচারীরা অবৈধ সম্পদ অর্জন করলেই মুখোমুখি করা হবে বিচারের। যারা দুর্নীতি করতে অভ্যস্ত তারা বিচারের আওতায় আসবেন, এরকম নিশ্চয়তা কিন্তু দেওয়া আছে। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ৬২১ বিঘা জমি, ৪টি ফ্ল্যাট, ৩৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ১৫ শেয়ারের আংশিক ও ৩টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে সংস্থাটি। তার স্থাবর সব সম্পত্তি নেওয়া হয়েছে রাষ্ট্রের হেফাজতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিরিন আখতারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের তদন্ত শুরু করেছে ইউজিসির কমিটি। রবিবার ৪ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। তাদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর নুরুল আজিম শিকদার, হিসাব নিয়ামক, শিক্ষক নিয়োগ শাখা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণী শাখার ডেপুটি রেজিস্ট্রার।
ইউজিসির পক্ষ থেকে থাকতে বলা হলেও অভিযুক্ত শিরিন আক্তার উপস্থিত ছিলেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ ভবন উদ্বোধনে 44,55,000 টাকা ব্যয় করা হয়। এতে অনিয়মের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির সাবেক উপাচার্য শিরিন আক্তারের বিরুদ্ধে। এ অবস্থায় ব্যয়ের ব্যাখ্যা চেয়ে 2 দফা চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় এ বিষয়ে তদন্তে নামে ইউজিসি। 4 সদস্যের তদন্ত কমিটির সদস্যরা রোববার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। বৈঠক করেন সাবেক প্রক্টর নুল আজিম শিকদার সহ হিসাব নিয়ামক, শিক্ষক নিয়োগ শাখা এবং 3য় ও 4র্থ শ্রেণীর শাখার ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে। তবে এতে উপস্থিত ছিলেন না সাবেক উপাচার্য শিরিন আক্তার। আমাদের এই কমিটির কাউকে ইনভাইট করা হয় নাই। এই কমিটি না করতে পারেন, স্বাভাবিক, কিন্তু বিগত কমিটিরও আমি 2 জনের সাথে কথা বলেছি, তাদেরকেও এই সাক্ষাৎকারে ডাকা হয়নি। আমি মনে করি যে তাদের কাছ থেকে তথ্যপত্র থাকলে তাদের কাছে তথ্যপত্র সংগ্রহ করা উচিত। বৈঠক সূত্রে জানা যায়, মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া 2 মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শিরিন আক্তারের পত্রিকায় দেওয়া বিজ্ঞাপন খরচের বিষয়ে তদন্ত করছে ইউজিসি তদন্ত কমিটির সদস্যরা। এর আগে গত 19 ডিসেম্বর নতুন ভবন উদ্বোধনে খরচ ব্যয় বিবরণী চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পরে 24 ডিসেম্বর চিঠির জবাব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় 10 জানুয়ারি দ্বিতীয় দফায় চিঠি দেয় ইউজিসি। আর 17 জানুয়ারি সাবেক উপাচার্যের নামে দেওয়া শুভেচ্ছা বার্তার অর্থের উৎস জানতে চেয়ে চিঠি দেয় ইউজিসি। 19 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার KM নূর আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে দেওয়া বিজ্ঞাপনের খরচ ব্যক্তিগতভাবে বহন করবেন অধ্যাপক শিরিন আক্তার। তারিক রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নিখোঁজের একদিন পর চট্টগ্রামে খাল থেকে 7 বছর বয়সী শিশু জসিমের লাশ উদ্ধার করা হয়েছে। সিএমবি কলোনি খালপাড় এলাকায় শনিবার বিকেলে খেলছিল শিশুটি। খোঁজাখুঁজির পরও কোনো হদিশ মেলেনি। সবশেষে রবিবার সকালে নাসির খালে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। রাস্তায় কয়েকটি স্ল্যাব তুলে ফেলায় শিশুটি পড়ে গেছে বলে অভিযোগ এলাকাবাসীর। রংপুরের পীরগঞ্জে 4 বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত নারীর বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা গোলেনুর বেগম। গত শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে খেলতে যায় 4 বছরের শিশু আদম বাবু। বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। এ ঘটনায় সন্দেহের তীর উঠে একই এলাকার বাসিন্দা শিল্পী বেগমের দিকে। পরদিন শনিবার সকালে পরিবার সহ এলাকাবাসী শিল্পী বেগমের বাড়িতে তল্লাশি চালায়। এক পর্যায়ে তার ঘরের আলমারির একটি ড্রয়ার খুলতে না দিলে পুলিশকে জানায় শিশুটির পরিবার। পরে ওই দিন রাতেই শিল্পী বেগমের বাড়ির পাশে পুকুরে শিশু আদম বাবুর লাশ পাওয়া গেলে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। আমার ভাসুরের বাড়ি ডুব ডিউটি থেকে আমার বাবা নাই, কিন্তু যতগুলো সোল আছে কেউ আমার বাবা পানিতে নামতে দেখে নাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রেপ্তার করা হয় শিল্পী বেগমকে। আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং আজকে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং সেই সাথে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত শিল্পী বেগম একটি হত্যা মামলার আসামি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রায়ে আবারও রাজপথে কোটা বিরোধী শিক্ষার্থীরা। তাদের দাবি কোটা পুনর্বহাল রায় বাতিল করে যৌক্তিক সংস্কার করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে নিয়োগের 2 শ্রেণীতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সম্প্রতি সেটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত। এই রায়ের পর আবারও ফুঁসে ওঠে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা। রোববার কোটা পুনর্বহালের রায় বাতিল করে যৌক্তিক সংস্কার, কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষার মান বৃদ্ধি করতে জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ব্যানারে শিক্ষার্থীরা। এ সময় প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের বরাদ্দের তীব্র সমালোচনা করেন তারা।
বাংলাদেশে কোটা ব্যবস্থার কোন ধরনের ন্যায্যতা আছে তার জন্য অবশ্যই সেটি সরকারকে যথাযথ উদ্যোগ নিয়ে কমিশন গঠন করে সেটি নিয়ে তাদের বিবেচনা করা দরকার। কোটার মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে দাবি করে কোটা সংস্কার সমাধানে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এই যে হাইকোর্টের পুনর্বহালের যে রায় এটি বাতিল করতে হবে এবং যৌক্তিক একটি সংস্কার করতে হবে। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে লড়াই করব। কোটা সংস্কার আন্দোলনে ছিল, এখনো আছি, কোটা সংস্কারের জন্য আমরা আন্দোলন করব। এদিকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একই সঙ্গে এই বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য 4 জুলাই দিন ধার্য করেছেন আদালত। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম এ আদেশ দেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হজ পালনের অনুমোদন না থাকায় 3 লাখের বেশি মানুষকে পবিত্র নগরী মক্কা থেকে সরিয়ে দিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে 1.5 লাখের বেশি ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে এসেছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। বিদেশিদের পাশাপাশি হজের অনুমোদনবিহীন 1,71,000-এর বেশি সৌদি নাগরিককেও মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সামর্থ্যবান মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত হজ, তবে এজন্য বর্তমানে গুনতে হয় অনেক অর্থ। অনেকে অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন দেশের জন্য কোটা নির্ধারিত থাকায় অনেকে চাইলেও যাওয়ার সুযোগ পান না। তারাও কোনো না কোনো উপায়ে হজ করতে চান। তবে আইন অমান্য করে অবৈধভাবে হজ পালনকারীদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে সৌদি আরব। হজ পালনের অনুমতি না থাকায় 3 লাখের বেশি মানুষকে পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি প্রশাসন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যাদের মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে 1,53,000-এর বেশি বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে এসেছিলেন। এছাড়া মক্কা থেকে আরও 1,71,000-এর বেশি মানুষকে বের করে দেওয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন কিন্তু তাদের কাছে হজ পালনের অনুমতি নেই। এর আগে পবিত্র হজ পালন নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপের ঘোষণা দেয় সৌদি আরব। অনুমতিপত্র ছাড়া হজ পালন করলে 6 মাসের জেল এবং 50,000 রিয়াল জরিমানা করা হবে বলে জানায় দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। প্রথমবারের মতো সুইডেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ উৎসবের আয়োজন করা হলো। পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ছিল এই উৎসব। অনুষ্ঠানে বাংলাদেশি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, পোশাক এবং কারুশিল্প মেলার আয়োজন করা হয়। সুইডেন থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাস প্রাঙ্গণে শনিবার বাংলাদেশ উৎসবের আয়োজন করা হয়। পয়লা বৈশাখ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী এমন আয়োজনে বাংলা গান আর দেশীয় নানা খাবারের আয়োজনের পাশাপাশি ছিল মঙ্গল শোভাযাত্রার আয়োজন। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বাংলাদেশ উৎসবে এমন আনন্দ আয়োজনে দেশটিতে বসবাসকারী বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখবার এই ক্ষুদ্র প্রয়াস আমাদের দূতাবাসের পক্ষ থেকে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎসবে ছিল প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি। অনুষ্ঠানে দেশীয় সাজসজ্জায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। দেশীয় ঐতিহ্যবাহী পোশাক আর নানা রঙের পেস্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। অনেক বাঙালিরা আসছে, মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি, খুবই এনজয় করলাম। এমবেসিতে এই ধরনের অনুষ্ঠান নতুন, আগে খুব একটা বেশি হয় নাই। এখন এই নতুন এমবেসিডার আসার পরে সেকেন্ড ইয়ার উনি এটা করতেছেন এবং আমি খুব ভেরি হ্যাপি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের গান আর কবিতা আবৃত্তি এবং স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নজরুল রবীন্দ্রসঙ্গীত মুগ্ধ করে প্রবাসীদের। এমন উৎসবে অংশ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরই এমন আয়োজনের আশ্বাস বাংলাদেশ দূতাবাসের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। বার্ষিক উৎসব সার্ডিন ফেস্টিভ্যালকে ঘিরে উৎসবের নগরী পর্তুগালের রাজধানী লিসবন। পর্যটক ও পর্তুগিজদের পাশাপাশি উৎসব উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় পর্যটক সমাগম কম হওয়ায় প্রত্যাশা অনুযায়ী সাড়া পাননি ব্যবসায়ীরা।
রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। সেন্ট অ্যান্থনি ফেস্টিভ্যাল বা সার্ডিন ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ভিন্ন সাজে সেজেছে পর্তুগালের রাজধানী লিসবন। দেশটির অন্যতম বড় বার্ষিকী উৎসব উপভোগে পর্তুগালের অন্যান্য শহরের নাগরিকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা জড়ো হচ্ছেন শহরটিতে। উৎসবের অন্যতম সংস্কৃতি সার্ডিন মাছের সাথে রুটি খাওয়ার পাশাপাশি পর্তুগালের নানা বৈচিত্র্যময় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছেন অংশগ্রহণকারীরা। এই সময়টাতে প্রচুর গ্যাদারিং হয়, বিভিন্ন জায়গায় সার্ডিন, আমরা গ্রিল সার্ডিন বা বিভিন্ন রকমের খাবারের বিভিন্ন রকম পস্তা থাকে। তবে এবছর আবহাওয়া আশানুরূপ অনুকূল না হওয়ায় উৎসব এখনো খুব একটা জমে ওঠেনি বলে জানান পর্তুগিজরা। আশানুরূপ পর্যটক সমাগম না হওয়ায় এবছর প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না হওয়ার আশঙ্কার কথা জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। এই ফেস্টিভ্যালটি মূলত লোকাল পর্তুগিজ এবং ট্যুরিস্টদের নিয়েই মূলত জমজমাট হয়, বাট এবার জমজমাট না হওয়ার কারণে আমাদেরও আশানুরূপ ব্যবসা হয়নি। 12 জুন সকালে সরকারি উদ্যোগে গণবিবাহ, সন্ধ্যায় জনপ্রিয় র্যালি মার্চেস পপুলারেস ও 13 জুন সেন্ট অ্যান্থনি ডে পালনের মাধ্যমে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও উদযাপন চলবে মাস জুড়ে। পর্তুগাল ডে, সেন্ট অ্যান্থনি ডে সহ নানান উৎসবকে কেন্দ্র করে জমজমাট থাকে পুরো শহরটি। তবে এবছর আবহাওয়াগত কারণে এখনো প্রত্যাশিত পর্যটক পায়নি সার্ডিন ফেস্টিভ্যাল। তবে সামনের দিনগুলোতে উৎসব আরো জমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এবার বাংলাদেশ দলের খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে নিউ ইয়র্কে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত পাকিস্তান ম্যাচে ভেন্যু নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা। এদিন ফুল রানার আপে বোলিং করেছেন শরীফুল। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ গেমে হাতে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলা হয়নি এই পেসারের, তবে এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার। এদিকে লঙ্কানদের বিপক্ষে জয়ের পর ফুরফুরে মেজাজে হাথুরু সিংহের দল। নির্ভর থাকতে নিউ ইয়র্কের অনুশীলনে ছিলেন না সাকিব, মাহমুদুল্লাহ, মোস্তাফিজ, তাসকিন ও তানজিম সাকিব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ईश्वर की शपथ लेता हूं कि भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। অংশ নেন শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা, ছিলেন 9000 দেশি বিদেশি অতিথি সহ তারকারা। এবং 2 দিনের ব্যবধানে এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফ এর গুলি, প্রাণ গেল বাংলাদেশের। 10 ঘন্টা পর লাশ ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।